হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স এগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি কিন্তু রয়েছি সেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের ক্রিটিক্যাল টেক্সট অ্যানালিসিস নিয়ে, যেটা আশা করি তোমাদের এসএসসি প্রিপারেশনে হেল্প করবে এবং অন্যান্য স্টুডেন্টস যাদের সিলেবাসে এই কবিতাটা রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও এই ভিডিও থেকে হেল্প হবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব কিন্তু আজকের এই কবিতার অ্যানালিসিসে। ইনফ্যাক্ট এর আগেও তোমাদের বিভিন্ন ওড পড়ানোর প্রসঙ্গে বলেছি যে ওড ইজ বেসিক্যালি এ ফর্ম অফ লিরিক পোয়েট্রি দ্যাট ইজ নর্মালি অ্যাড্রেসড or that is normally written in form of an address to some natural element or natural agent, or sometimes to some inanimate object, or sometimes to some abstract idea. And of course in such poems we come across the exposure of the poet's inner thought world as well as the meditative power that gets expressed in some philosophical thoughts. তো মোটামুটি যে এজেন্টটিকে উদ্দেশ্য করে ওডগুলো লেখা হচ্ছে বা যে কথাগুলো বলা হচ্ছে তাকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে কবিতার নিজের মনের ভাবনা চিন্তা এবং অবশ্যই গভীরতর ভাবনা চিন্তা, যেটাকে আমরা মেডিটেশন বলি, যে মেডিটেশনের ফলশ্রুতি হিসাবে বেশ কিছু ফিলসফিক্যাল আমরা আউটপোরিংস এখানে আমরা খুঁজে পাই। তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের প্রসঙ্গে একটা ছোটো কথা বলে রাখা ভালো। ইনফ্যাক্ট ইউরোপিয়ান বা বিশেষ করে মোর স্পেসিফিক্যালি যে ইংল্যান্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সারা বছরই ওয়েস্ট উইন্ডের অস্তিত্ব পাওয়া যায়, তবে বসন্তে যে ওয়েস্ট উইন্ডটা আসে সেটা মৃদুমন্দ একটা জেন্টল উইন্ড, অনেকটা আমাদের এখানকার ওই দক্ষিণা বাতাসের মতো বসন্তের যে মলয় বাতাস। কিন্তু অটামনাল যে ওয়েস্ট উইন্ড সেটা কিন্তু ভায়োলেন্ট, এবং এই ওয়েস্ট উইন্ডটা কিন্তু কোয়াইট ন্যাচারালি বিভিন্ন সোর্স থেকে জলীয় বাষ্প টেনে আনে, এবং সেই জলীয় বাষ্প এখানকার যে শীতের বৃষ্টিপাত, যেটা মোটামুটি অটামের শেষ থেকে শুরু হয়ে যায় এবং শীতে তো পুরো শীতটা জুড়েই প্রায় বৃষ্টির ওয়েদার চলে, তো সেই বৃষ্টিপাত বা বলা ভালো কখনো কখনো তুষারপাত ঘটায় এর জলীয় বাষ্প, এবং এর যখন আগমন ঘটে তখন কিন্তু আমাদের এখানে যেরকম মনসুন ব্লাস্ট ঘটে, অর্থাৎ মৌসুমি বায়ু আসার সঙ্গে সঙ্গে একটা প্রবল বজ্রবিদ্যুৎ সহ তার আগমন বার্তা যেন ঘোষণা করে এবং তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, অনেকটা ওই রকমই ওয়েস্ট উইন্ডের অ্যাপিয়ারেন্স। এবং ইনফ্যাক্ট এই ওয়েস্ট উইন্ড যখন আসে মানে একটা ঝোড়ো বাতাস, একটা ঝোড়ো উপস্থিতি নিয়ে এসে হাজির হয়, এবং সেটা প্রকৃতির মধ্যে অনেক কিছু জিনিস ভেঙে চুরে দেয়। আমাদের এখানে কালবৈশাখী যেরকম একটা ধ্বংসের প্রতীক হয়ে আসে, আবার একই সঙ্গে কিছুটা মঙ্গলও করে, কারণ এক্স্যাক্টলি আমরা কালবৈশাখীকে শিবের সঙ্গে তুলনা করি। শিব কথার এক অর্থ যেরকম প্রলয়, আবার শিবের আরেকটা অর্থ হচ্ছে মঙ্গলময়। তো সেই রকমই একটা ভূমিকা আমরা ওয়েস্ট উইন্ডটাকে এখানেও দেখব। ওকে, সো আমরা কবিতাটা শুরু করি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড কথার মানে এখানে বুনো নয়, উদ্দাম, ভায়োলেন্ট ওয়েস্ট উইন্ড। ওকে, দ্য ব্রেথ অফ অটামস বিইং, তুমি হচ্ছে অটামের যেন নিঃশ্বাস, অর্থাৎ অটামের অস্তিত্ব যদি খুঁজে পেতে হয় তোমার মধ্যেও খুঁজে পেতে হবে, বা তুমি যেন অটামের প্রাণবায়ু। ঠিক যেরকম বসন্তকে আমরা যদি খুঁজতে চাই, বসন্তে যে মলয় বাতাস আমাদের দেশে, তাকে আমরা কিন্তু বসন্তে যদি নিঃশ্বাস বলে ভাবি, তাহলে এখানে অটামের নিঃশ্বাস যেন তুমি ওয়েস্ট উইন্ড। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, তুমি হচ্ছে সেই, ইউ আর দ্য এন্টিটি অর ইউ আর দ্য প্রেজেন্স ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, যার অদৃশ্য উপস্থিতি থেকে। এটা খুব কঠিন কিছু নয়, কারণ ওয়েস্ট উইন্ডের বা যে কোনো উইন্ডের উপস্থিতিটা ইনভিজিবল থাকে। সো ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, গাছে যে সমস্ত মৃত পাতা যেগুলো পড়ে গেছে কিন্তু যেগুলো তখনও হলদে হয়েছিল বা বাদামি হয়ে তখনও স্টিকিং করছিল, ক্লিঙ্গিং টু দ্য ব্রাঞ্চেস, দ্য লাস্ট লিভস অ্যাজ ইট, সেই সমস্ত ডেড লিভসগুলো আর ড্রিভেন, তাড়িত হয়, তুমি যেন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাও, লাইক গোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, এবং পাতাগুলো তখন যেভাবে মুভ করে দেখে মনে হবে কোনো এনচ্যান্টার বা ওঝার উপস্থিতিতে ভূতেরা যেরকম পালিয়ে যায় ভয়ে বলে আমরা বিশ্বাস করি বা অনেকে বিশ্বাস করেন, তোমার উপস্থিতিতে যেন এই পাতাগুলো ঠিক সেরকমভাবে দূরে পালাচ্ছে। ইনফ্যাক্ট এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। দ্য ভায়োলেন্ট ফোর্স অফ দ্য উইন্ড ইজ ড্রাইভিং অ্যাওয়ে দ্য লিভস, ওকে, ফ্রম দ্য ব্রাঞ্চেস অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য গ্রাউন্ড। এইটাকে কল্পনা করেছেন কবিতার এক্সট্রাঅর্ডিনারি ইমাজিনেশন দিয়ে। কী বলছেন, এবং এদের সঙ্গে যে একটা ওঝাকে কানেক্ট করা হলো, মানে ভূতের অস্তিত্বের সঙ্গে পাতার অস্তিত্বগুলোকে কানেক্ট করা হচ্ছে, সেটাকে আরও ফার্দার একটা এক্সটেন্ড নিয়ে যাচ্ছেন কবি, এক্সপ্যান্ড করছেন কিছুটা।
ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, পাতাগুলোর রং কেমন না ইয়েলো হলুদ, কালো, যেগুলো কিছুটা কালচে হয়ে গেছে, কিছুটা ইয়েলোইস রয়েছে, যেগুলো হয়তো এখনও ততটা ঝরে পড়া অবস্থায় যায়নি, কিছু পেল কালারের রয়েছে বিবর্ণ রঙের, কিছু আবার হেকটিক রেড। হেকটিক কথা মানে হচ্ছে ক্ষয়কারী, মানে কোথাও যদি ক্ষতস্থানে যখন শুকিয়ে আসার আগে যে স্তরে একটা লালচে ভাব দেখা যায় সেটাকে হেকটিক রেড বলা হচ্ছে। ওকে, ইট ইজ দ্যাট কালার অফ সাম উন্ড ইন দ্য প্রসেস অফ হিলিং। তো যাই হোক, সে হেকটিক রেড। পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস, এই পাতাগুলোকে থেকে মনে হচ্ছে পেস্টিলেন্স বা মহামারী স্ট্রিকেন, মহামারী অ্যাফেক্টেড মাল্টিটিউডস অফ গোস্টস, যেখানে মহামারী অ্যাটাক আসে সেখানে প্রচুর মানুষ মারা যায়, তাদের অতৃপ্ত আত্মা ওই জায়গায় ঘুরে বেড়ায় বলে অনেকে বিশ্বাস করেন। তো সেরকম একটা গ্যাদারিং অফ গোস্টস যেখানে রয়েছে, সেখানে যদি একজন শক্তিশালী ওঝা কার্যকর ভূমিকায় এসে হাজির হন তাহলে ভূতেরা তার উপস্থিতিতেই ছুটে পালিয়ে যায় বলে এটা বিশ্বাস করা হয়। ঠিক তেমনিভাবে তোমার উপস্থিতিতে এই পাতাগুলো, যাদের লুকটা কিন্তু অলমোস্ট লাইক গোস্টস, ঠিক আছে, গোস্টদের সঙ্গে যে কালারগুলো আমরা অ্যাসোসিয়েট করি, ব্ল্যাক অ্যাসোসিয়েট করি, গ্রে অ্যাসোসিয়েট করি, ঠিক আছে, হেকটিক রেড অ্যাসোসিয়েট করা হয়, তো এই কালারের পাতাগুলো যেন ভূতের মতোই পালাচ্ছে। ওকে, ও দাও হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্টার বেড, তুমি হচ্ছে সেই, ইউ আর দ্যাট প্রেজেন্স, যে কিনা চ্যারিয়ট করে নিয়ে যাও, মিন্স ক্যারি করে নিয়ে যাও, রথে চাপিয়ে যেন নিয়ে যাও, তোমার জন্য রথ আছে সেই রথে চাপিয়ে নিয়ে যাচ্ছ। টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, তাদের উইন্ট্রি বেডে, অর্থাৎ অ্যাকচুয়ালি শরতে যখন ফসল উঠে যায় তখন বা একটা ড্রাই সিজন চলে, পরে আবার উইন্টারে গিয়ে বৃষ্টি আসবে, তখন মাটিতে যে ফাটলগুলো তৈরি হয়, ঠিক আছে, ক্রেভিসেস যে সমস্ত তৈরি হয়, সেই সমস্ত ক্রেভিসে কী হয় না বাতাসের তাড়নায় বিভিন্ন গাছের বীজ, বিশেষ করে যে সমস্ত বীজের আমরা জানি ওই কটন লাইক একটা তার সঙ্গে অংশ থাকে যেগুলো হাওয়ায় ভাসতে তাদেরকে হেল্প করে, আমাদের এখানে যেরকম শিমুল তুলোর বীজ আমরা দেখি, আকন্দর বীজ দেখি, এরকম বীজগুলো হাওয়ায় উঠতে উঠতে অনেক জায়গায় ক্যারিড হয়ে যায়। তাছাড়াও বেশ কিছু ফল বা তার বীজকে তুমি ক্যারি করে নিয়ে যাচ্ছ। ওকে, ইউ আর ক্যারিং দ্য সিডস, কোথায় নিয়ে যাচ্ছ? তাদের অন্ধকার শীতের বিছানায়, অর্থাৎ তারা ওই সমস্ত ফাটলের মধ্যে ঢুকে যাবে এবং পুরো শীতকালটা তারা ঘুমিয়ে থাকবে, ইনঅ্যাক্টিভ এবং লেটেন্ট কন্ডিশনে থাকবে। উইন্ট্রি বেড, দ্য উইংগেড সিডস, উইংগেড কথার মানেটা হচ্ছে ওই যে একটুখানি বললাম, হ্যাভিং সাম কটন লাইক পার্টস অ্যাটাচ টু দেম দ্যাট হেল্পস দেম টু বি ক্যারিড ফরওয়ার্ড, এটা একটা বুঝতে পারে। আর উইংগেড মানে হচ্ছে কি এক অর্থে যেন গতিশীল, মোশনফুল, এটা ওই উইংগেড সিডসও হতে পারে যার ওই কটন মতো যে তুলো তুলো অংশগুলো থাকে। এছাড়া যার হয়তো ওই রকম একটা পার্ট নেই, সে কিন্তু বাতাসের গতিতে গতিশীল হয়ে ক্যারিড ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, যেন বাতাসের গতিতে বীজগুলো গতি পেয়ে যাচ্ছে, তাদের যেন ডানা গজাচ্ছে। দ্য পোয়েটস ইমাজিনেশন actually takes the reality or the fact to some extent further, okay, to a distance a little further. The winged seeds, where they lay, where মানে কোথায়, তাদের ওই ডার্ক উইন্ট্রি বেডে, অর্থাৎ যেগুলো ওই মাটির ফাটলগুলো সেখানে তারা ঘুমিয়ে থাকবে। ওকে, where they lie cold and low, শীতার্থ অবস্থায়, এবং লো মানে এখানে ইনঅ্যাক্টিভ, লেটেন্ট অবস্থায়, ঠান্ডা অবস্থায়। ইচ লাইক এ কপস, প্রত্যেকটা বীজকে তখন মনে হবে একটা ডেড বডির মতো। ওকে, তার মধ্যে যেন কোনো লাইফের ছোঁয়া নেই। কপস উইদিন ইটস গ্রেভ, একটা মৃতদেহকে যেরকম আমরা কবরে শুইয়ে দিই তারপরে তার ভেতরে দেহটা থাকে, ঠিক সেমনিভাবে এইখানে বীজগুলোকে দেখে মনে হবে যেন মৃতদেহ, কিন্তু ফারাকটা হচ্ছে কোথায়, বীজগুলো পরবর্তী সময় রিজেনারেট করবে, তাদের মধ্যে যেন একটা রিভাইভাল ঘটবে, পুনর্জন্ম তাদের যেন ঘটবে। ওকে, আনটিল দাইন অ্যাজিওর সিস্টার, যতক্ষণ না তোমার আকাশী নীল বোন, কে সে, জেফার, দ্য ওয়েস্ট উইন্ড অফ স্প্রিং, বসন্তের বাতাসকে বলা হচ্ছে অ্যাজিওর সিস্টার। কেন না, বসন্তে আকাশটা বেশ নীল বর্ণ ধারণ করে, আমাদের এখানে শরতের আকাশের মতো মেঘটেকগুলো কেটে গিয়ে আকাশের নীলাভ যে ভাবটা, স্কাই ব্লু কালারটা খুব প্রমিনেন্ট হয়, এবং তখন যে হাওয়াটা বয় যেন তার কালারটাই মনে হয় নীলচে কালার, আকাশি নীল কালার। তোমার সেই অ্যাজিওর বোন অফ দ্য স্প্রিং, বসন্তের সাল ব্লো, এবং সে বাজাতে থাকবে। হার ক্ল্যারিয়ন, ক্ল্যারিয়ন অ্যাকচুয়ালি আমরা জানি ওই বিউগুল টাইপের জিনিস, যেটা সেনাবাহিনীতে বাজে, আগের দিনে শিঙা ফোঁকা হতো, টারা টারা টায়ার করে সাউন্ড হতো না, তো ওই যে সাউন্ডটা অ্যাকচুয়ালি আর্মিতে এই সাউন্ডটা হচ্ছে ওয়েক আপ কল, উঠে বড় বাবু টাইম হয়েছে, এবারে রেডি হও, তারপরে মার্চে যেতে হবে, ফিল্ডে যেতে হবে প্র্যাকটিসের জন্য, ইত্যাদি ইত্যাদি বিষয়।
তো ক্ল্যারিয়ন সাউন্ড ইজ জেনারেলি সাম ওয়েক আপ কল, ইট ইজ ইন্টেন্ডেড টু গিভ সাম ওয়েক আপ কল। তো তোমার বোন যেন এসে ক্ল্যারিয়ন বাজায়, সেই ক্ল্যারিয়নের সাউন্ড অবশ্য আমরা শুনতে পাই না, আমাদের কাছে এটা ইনঅডিবল, কিন্তু ঠিক শুনতে পেয়ে যায় যারা এতদিন ঘুমিয়েছিল। টু দ্য ড্রিমিং আর্থ, ঘুমন্ত পৃথিবীর কাছে জেগে ওঠার বার্তা নিয়ে তোমার বোন পৌঁছে যায়। এবং দেখা যায় যাদেরকে ডেথ একটা এক্সিস্টেন্স মনে হচ্ছিল, ডেড লাইক মনে হচ্ছিল, ডেড বডি লাইক মনে হচ্ছিল, সেই ঝিমিয়ে পড়া ড্রুপিং প্রকৃতি, ডেড লাইক একটা কন্ডিশনে চলে যাওয়া প্রকৃতি, বীজ, গাছের ডালপালা যেখানে পাতা ছিল না, সব কিছু নতুন করে যেন ঘুম ভেঙে আড়মোড়া ভেঙে উঠছে। ড্রিমিং আর ড্রিমিং মানে হচ্ছে এখানে ড্রুপিং, এই অর্থে ড্রিমিং। অ্যান্ড ফিল, এবং সে এসে কে, তোমার বোন ভরিয়ে তোলে। এবারে ব্র্যাকেটের যে পার্টটা রয়েছে এটা আমি পরে আসবো, ওটা ব্যাখ্যা করবো পরে, কারণ ওটা সুবিধা। ফিল উইথ লিভিং হিউজ, জীবন্ত রঙে ভরিয়ে তোলে। অ্যান্ড অর্ডার, সুগন্ধ, অ্যাকচুয়ালি অর্ডার কথা মানে দুর্গন্ধ, কিন্তু এখানে অর্ডার ফ্র্যাগ্রেন্স অর্থেই কবি ব্যবহার করেছেন। উইথ ফ্র্যাগ্রেন্স দ্য প্লেন অ্যান্ড দ্য হিল, অর্থাৎ সমতল ভূমি, পাহাড়, সর্বত্র কালারে ভরিয়ে তোলে, গন্ধে ভরিয়ে তোলে, কারণ নতুন করে পাতা গজায়, ঠিক আছে, যেমন তো লিভ গজায়, তার সঙ্গে বাডিংস আসে, ফ্লাওয়ারিং শুরু হয়, ফলে কালারফুল ফ্লাওয়ার্স, তার সঙ্গে সুইট সেন্টেড ফ্লাওয়ার্স, সব কিছু মিলেমিশে প্রকৃতির মধ্যে একটা রিজেনারেশন দেখা যায়। সেটা ঘটায় কি তোমার বোন, এবং সে করে কি, ড্রাইভিং সুইট বার্ডস, মধুর বা দারুণ ওই সমস্ত ফুলের কুঁড়িগুলোকে যেন তাড়িয়ে নিয়ে যায়। লাইক ফ্লক্স টু ফিড ইন দ্য এয়ার, আকাশের ময়দানে বাতাসের ভরে কচি কচি থোপা থোপা কত মেঘ চড়ে। এখানে কত মেঘ নয়, কবি কল্পনা করছেন ওই বাতাসের ছোঁয়ায়, ঠিক যেন মানে বাতাসটা গ্রাউন্ড লেভেলে যখন বয়ে যায়, সেই বাতাসের প্রাঙ্গণে ফুলগুলোর মানে ফুলের কুঁড়িগুলো যখন দোলা খায়, দেখে কবির কল্পনায় মনে হচ্ছে ঠিক যেন একঝাঁক মেষ, ফ্লক অফ সিপ অথবা অন্য কোনো গবাদি পশু, ফ্লক অফ সিপই ধরে নাও, তাদেরকে বাতাস যেন নিয়ে যাচ্ছে, চলো বাবু এবারে জেগে ওঠার সময় হয়েছে, চড়তে বেরোও, ঠিক আছে, লেটস গো টু দ্য প্যাস্চার ফায়ার ইউ উড বি প্যাস্চারিং দ্য গ্রাসেস। অ্যাকচুয়ালি এটা কেন না, ফুলগুলো এমন বহু সংখ্যায় বাডিং হিসাবে আসে, মানে অর্থাৎ কুঁড়ি রূপে আসে, সেখানে দেখে মনে হচ্ছে না ঝাঁকে ঝাঁকে মেষ বা ভেড়ারা চড়ে বেড়াচ্ছে। ভেড়ারা কোথায় চড়ে বেড়ায়, তৃণ প্রান্তরে, আর এখানে ফুলের কুঁড়িগুলো যেন হাওয়ার প্রান্তরে দোল খাচ্ছে, অর্থাৎ যেন চড়ে বেড়াচ্ছে। ওকে, দে আর শোয়িং। তো ওয়াইল্ড স্পিরিট, হে তুমি উন্মত্ত আত্মা, ঠিক আছে, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, যেখানে সর্বত্র মুভ করছো। এই সর্বত্র কথাটার আরও আমরা ইন্টারপ্রিটেশন বা ফার্দার এক্সপেনশন পরে দেখব। অর্থাৎ আকাশে তোমার গতি রয়েছে, তোমার গ্রাউন্ডে তোমার কার্যকলাপ রয়েছে, জলে রয়েছে, সমুদ্রে, সব কিছু মিলেমিশে তুমি সর্বত্র মুভ করছো। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, তুমি যেরকম ডেস্ট্রয় করো আবার প্রিজার্ভও করো। হোয়াই ডেস্ট্রয়ার? বিকজ ইউ ডেস্ট্রয় দ্য ওল্ড অর্ডার্স, পুরনো যে সমস্ত পচা গলা যে রীতিনীতি আমাদের সমাজে যেগুলো চেঞ্জ করা দরকার আছে, তার প্রতীক হিসাবে এসছে প্রকৃতির বুকে যে সমস্ত পুরনো জিনিস যেগুলো ডেস্ট্রয়েড হওয়া দরকার, শুকনো ডালপালা, শুকনো পাতা, সেগুলোকে স্থানচ্যুত করলে, তাদেরকে ডেস্ট্রয় করলে, তখনই নতুনের আগমনের একটা চান্স থাকবে। তুমি সেটাই করে যাও। হিয়ার ও হিয়ার, ও হে তুমি শুনে যাও, একবার শুনে যাও। দাও, তুমি হচ্ছে সেই, এবার সেকেন্ড স্ট্যান্ডে একটা মানে ইমেজ এঁকেছেন কবি, সেই ইমেজটা বুঝতে হবে। এখানে একটা জায়ান্ট ট্রির ইমেজ কল্পনা করেছেন, যে ট্রির বিট অফ বা স্টেম পার্টটা হচ্ছে না আকাশ, এবং যার রুট পার্ট হচ্ছে না ওয়াটার, অর্থাৎ সমুদ্র। সমুদ্র আর আকাশ মিলে যেন একটা বড় গাছ তৈরি করেছে, এই একটা কল্পনা করেছেন কবি, যেটা তোমাদের বুঝতে হবে, দিলেই স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, নাহলে কিন্তু বোঝা সম্ভব নয়। দাও অন হুইচ স্ট্রিম, তুমি হচ্ছে সেই যার গতিস্রোতে, আমিড দ্য স্টিপ স্কাইজ কমোশন, আকাশের এই অনেকটা উঁচুতে যে কমোশান চলছে, একটা আলোড়ন চলছে, কারণ সারা পড়ে গেছে, মেঘটা গেছে হাজির হয়েছে, কালো মেঘের দল জমা হচ্ছে। ওকে, তো উপরে একটা হই হল্লা চলছে যেন আকাশের বুকে। তো স্টিভ, খাড়া, একদম সাজেস্টিভ, মানে দিস পার্টিকুলার ওয়ার্ড স্টিভ ইজ সাজেস্টিভ দ্য হাইট অফ দ্য ক্লাউডস, যে মেঘগুলো জমা হচ্ছে তাদের, এবং যে হাইটে গিয়ে মেঘগুলো মুভ করছে সেটা মাটি থেকে বেশ খানিকটার উপরে, সেটা হচ্ছে স্টিপ স্কাই, খাড়া যে আকাশ, খাড়া পাহাড় হয় আমরা জানি, এখানে আকাশটাকে একটা হাই লেভেল পর্যন্ত ভাবা হয়েছে, হাই অল্টিটিউড পর্যন্ত। তো সেখানে একটা কমোশান চলছে, অর্থাৎ যেন একটা আলোড়ন চলছে, তাতে লুজ ক্লাউডস,
সেই কমোশনের মধ্যে ক্লাউডলেটসগুলো অর্থাৎ যারা এলোমেলো ছড়িয়ে থাকা মেঘগুলো লাইক আর্থস ডিকেইং লিভস, পৃথিবীর ওই পাতাগুলো, যে পাতাগুলো পৃথিবীর বুকে গাছে মানে রিয়েল গাছ থেকে ঝরে পড়ছে, সেগুলো যেমন বাতাসের তাড়নায় দূরে চলে যাচ্ছে কোথাও উড়তে উড়তে, ঠিক তেমনিভাবে আকাশের প্রাঙ্গণে যেন একটা বড় গাছ মাথা তুলেছে, আর সেই লুজ ক্লাউডগুলো হচ্ছে তার পাতা। সেই পাতাগুলো বাতাসের গতিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, আর সেট আর স্ক্যাটার, শুক যেগুলো ঝাঁকানি খেয়ে পড়ছে, শুক ফ্রম দ্য ট্যাঙ্গলড বাউজ অফ হেভেন অ্যান্ড ওশান। বাউ এই ওয়ার্ডটাই আমাদের বলে দিচ্ছে যে এখানে একটা গাছের অস্তিত্ব কল্পনা করেছেন কবি। ট্যাঙ্গলড ইন্টারটয়েন্ড যে বাউজ, সে বাউ থেকে পাতাগুলোকে ঝাঁকিয়ে তুমি ফেলে দিচ্ছ। সে পাতাগুলো আসলে কি, ওই যে মেঘের খণ্ড খণ্ড মেঘ, সেই মেঘের টুকরোগুলোকে কবি কল্পনা করেছেন ওই জায়গান্টিক ট্রির, কল্পিত বা মানে কাল্পনিক যে একটা জায়গান্টিক ট্রির কথা ভাবছেন তার ঝরে পড়া পাতা। তো সেই মেঘগুলো আসলে কারা? তারা এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটিং। এঞ্জেল বলতে অন্য কোনো দৈব ব্যাপারটা নয়, এখানে এঞ্জেল মানে হচ্ছে ক্যারিয়ার, মেসেঞ্জার। তারা বার্তা নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে বৃষ্টিকে এবং বজ্রকে। কালো মেঘের সারি আসছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসবে, বজ্র আসবে, তাদের বয়ে নিয়ে আসছে। There are sprayed on the blue surface of the airy surge, ছড়িয়ে রয়েছে। There are sprayed on the blue surface, নীলচে প্রাঙ্গণে, অর্থাৎ সারফেস মানে আমরা উপরিতল, আকাশের তলে। অন দ্য এয়ারি সার্চ, যেখানে তোমার এয়ারি সার্চ, সার্চ মানে ওয়েভি মুভমেন্ট, সার্চ কথা মানে কি ঢেউ খেলানো মুভমেন্টকে আমরা সার্জিং বলি। তো তোমার যে ঢেউ চলছে আকাশের প্রাঙ্গণে, তার ওই নীলচে আকাশের প্রাঙ্গণে ছড়িয়ে গেছে কোনটা না ওই গাছের বিভিন্ন শাখা প্রশাখা। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মিনেট। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে, একবার কল্পনা করছেন কবি ওই মেঘগুলোকে একটা জায়গা মানে জায়ান্ট ট্রির পাতা হিসাবে, আবার কল্পনা করছেন কীভাবে না যেন একটা ফিয়ার্স মিনেট, মিনেট হচ্ছে ফিমেল ডিভোটি টু ডায়োনিশাস অথবা ব্যাক্কাস, তাকে আমরা মদের দেবতা বলে ভাবি। তো সেই গড অফ গ্রিক গড অফ ওয়াইন অ্যান্ড রেভেলরি, সেই ডায়োনিশাসের একজন ভক্ত, মহিলা ভক্ত হচ্ছে আমাদের মিনেট। এবং তার আচার হচ্ছে এরকমভাবে, যখন ডায়োনিশাসের আরাধনা করে সে ওয়াইন ফাইন খেয়ে উন্মত্তভাবে নাচ করে এবং মাথা ঝাঁকাতে থাকে। সো এই যে কন্টিনিউয়াস একটা শেকিংয়ের ফলে তার চুলগুলো এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, একটা ভয়ানক চেহারা নেয়, যেটা মনে হচ্ছে একজন ফিয়ার্স মিনাট আকাশে সেই নাচটা করছে। সো লাইক দ্য ব্রাইট হেয়ার, উজ্জ্বল রঙের তার যে চুল, হয়তো সোনালি রঙের চুল, সেই চুল ছড়িয়ে যায়, বা সোনালি কালো মেশানো যে চুল, লাইক ব্রাইট হেয়ার আপলিফটেড, উত্তোলিত হয়ে আছে, ফুলে ফেঁপে উঠেছে, ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মিনাট। সেই রকমভাবে ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, কোত্থেকে ছড়িয়ে আছে সেই চুল? দিগন্ত রেখা, হরাইজন ভার্জ, ওকে, যেটা আবছা হয়ে আসছে মেঘের ভিড়াভিড়িতে, অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ সাইড। জেনিথ কাকে বলা হয়? আমরা যদি এখানে দাঁড়াই, সরাসরি মাথার উপরে যে আকাশের টপমোস্ট পয়েন্টটা হয়, সেই কল্পিত পয়েন্টটাকে আমরা জেনিথ বলি। আর আমরা যদি কল্পনা করে একদম পৃথিবী ভরে ওদিকে নেমে যাই, একদম নিম্নতম পয়েন্টটাকে বলা হয় নদীর। তো জেনিথ অফ সাকসেস, নদীর অফ ডেসপেয়ার, আমরা এটা বলি হতাশার একদম অতল তলে, সেই অতল তল ইংরেজিতে বলা হচ্ছে নদীর। আর সর্বোচ্চ পয়েন্টটাকে আমরা বলছি জেনিথ। একদম যেন সর্বোচ্চ সীমাবদ্ধ ছড়িয়ে গেছে আকাশের ওই দিগন্তরেখার প্রান্ত থেকে একদম উঁচু পর্যন্ত ছড়িয়ে গেছে তার সেই চুল। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, তো ঝড় এসে যাচ্ছে, আগত যে ঝড় বা অগ্রসরমান যে ঝড়, সেই ঝড়কে যদি আমরা একটা মিনাট বলে কল্পনা করি যে এগিয়ে আসছে, তার মাথার চুল আকাশের একদম দিগন্ত রেখা থেকে টপ অর্থাৎ পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে মেঘের দল। সেই মেঘের দলকে এইভাবে কল্পনা করা হচ্ছে মিনাটের চুল হিসাবে। তো তুমি কে না দাও ডার্জ, ডার্জ মিনস ডেথ ল্যামেন্ট, তুমি যেন মৃত্যু সঙ্গীত অফ দ্য ডাইং ইয়ার, চলে যাওয়া বছর, যে বছরটা মানে ইট ইজ গোয়িং টু বি এন্ডেড, কারণ এটা মোটামুটি অটাম মানে আমরা জানি জেনারেলি ওই সেপ্টেম্বরের পর থেকে, সেপ্টেম্বর অক্টোবর, তারপরে নভেম্বর ডিসেম্বরে গিয়ে বছর শেষ হবে। তাহলে বছর শেষ হতে যাচ্ছে, একটা ওল্ড এজ ফেজ, সেরকম ডাইং কন্ডিশনে যে বছরটা রয়েছে, সেই বছরের মৃত্যু সঙ্গীত যেন তুমি গাইতে বসে গেছো। টু হুইচ দিস ক্লোজিং নাইট, তো যে বছরের কাছে আজকের এই রাতটা হবে কেমন না, উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেফালকার, এই পৃথিবী জুড়ে যেন একটা কবর খোঁড়া হবে, যে কবরে আস্তে আস্তে ঢুকে যাবে বছরের দেহটা, একটা পুরো বছরকার দেহ হিসাবে কল্পনা করেছে, অস্তিত্ব হিসাবে। সে মারা যাবে ডিসেম্বরে, তার দেহটা ঢুকে যাবে এই পৃথিবীর বুকে, আর তার উপরে যেন একটা সেফালকার
অর্থাৎ মোটামুটি গম্বুজ টাইপের তৈরি করা হবে। ওকে, গ্রেভ অর্থাৎ বিউরিয়াল, প্লেস অফ বিউরিয়ালকে আমরা সেপালকার বলি, তার একটা ডোম যেন তৈরি হবে। ওকে, ভল্টেড যেটা স্ট্রেনথেন্ড হবে উইথ অল দ্য কংগ্রিগেটেড মাইট, এবং সেটা বেশ শক্তপোক্ত ভল্ট হবে, কারণ তোমার যত শক্তি তোমার সঙ্গে মানে তোমার বয়ে আনা যে জলীয় বাষ্প, মেঘ সব মিলে শক্তিশালী একটা ডোম যেন তৈরি করবে। অ্যাকচুয়ালি এটা একটা জাস্ট ক্লাউডি স্কাই অল থ্রু উইন্টার এবং লেট অটাম জুড়ে আকাশে ছড়িয়ে থাকে, যেন মনে হয় একটা গম্বুজ তৈরি হয়েছে, কালচে গম্বুজ। সেইটাকে কবির কল্পনায় মনে হচ্ছে যেন এই বছরের যে লাশ কিছুদিন পরে ডিসেম্বরে গিয়ে কবরস্থ হবে, তার উপর একটা ডোম তৈরির প্রক্রিয়া চলছে অলরেডি সেই কবরে। ওকে, ভল্টেড উইথ অল দ্য কংগ্রিগেটেড মাইট অফ ভেপার্স, জলীয় বাষ্পের শক্তি সব কংগ্রিগেটেড জমা হয়ে একটা গ্রেভ যেন তৈরি করছে। ফ্রম হুইচ সলিড অ্যাটমসফিয়ার, যার সলিড আকাশকে মানে আকাশকে এই মেঘে ঢাকা অবস্থায় দেখে মনে হচ্ছে না যেন কোনো ওখানে এয়ারি বা কোনো ওয়াটারি কোনো প্রেজেন্স রয়েছে না, মনে হচ্ছে একদম কালচে সলিড গ্রানাইটের মতো একটা আকাশ। সেখান থেকে ফ্রম দ্যাট সলিড অ্যাটমসফিয়ার, ওই কঠিন অ্যাটমসফিয়ার থেকে ব্ল্যাক রেন, কালো বৃষ্টি, বৃষ্টি কি কালো হয়? অ্যাকচুয়ালি কালোর এগেনস্টে যখন বৃষ্টিকে দেখা হচ্ছে, কালচে আকাশের এগেনস্টে, তখন বৃষ্টি কালচে মনে হবে। কালো রেন অ্যান্ড ফায়ার, ফায়ার মিনস লাইটনিং, দ্যাট ইজ লাইটনিং অ্যান্ড থান্ডার, অ্যান্ড হেল, শিলাবৃষ্টি উইল ফার্স্ট, ফেটে পড়বে। সো রেডি হয়ে যাচ্ছে সব কিছু। এসব কিছু করছো তুমি, তোমার অস্তিত্ব যেন এখন মিনারের মতো। ওকে, তুমি যেন আকাশে ছড়িয়ে থাকা একটা বড় গাছের মতো, যে গাছ থেকে সমস্ত বড় বড় পাতা ঝরে পড়ছে ওই মেঘের টুকরো রূপে। তারপর আস্তে আস্তে মেঘগুলো কংগ্রিগেটেড হচ্ছে, আবার ইমেজ বদলে যাচ্ছে। বলছে এই গাছের ইমেজ থেকে চলে গেলো মিনারের ইমেজে, মিনারের ইমেজ আস্তে আস্তে আরও যখন কংগ্রিগেটেড হচ্ছে মেঘগুলো, তখন আকাশ আর কোথাও নীলচে দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে কি না একদম সলিড একটা যেন অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন একটা ডার্ক সেফালকার তৈরি, ডোম অফ দ্য সেফালকার তৈরি হচ্ছে, যেখান থেকে নেমে আসবে অগ্নিময় বজ্র, বৃষ্টি এবং শিলাবৃষ্টি। ও হিয়ার, তো তুমি হচ্ছে সেই অস্তিত্ব, পাওয়ারফুল অস্তিত্ব, তুমি শোনো দয়া করে। ইনফ্যাক্ট আজকের ক্লাসটা আমি এইখানেই রাখবো, কারণ এই কবিতাটা একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়, আর কমপ্লিট করলেও প্রপারলি ওটা কমপ্লিট করা যাবে না, তাই এটা দুটো ক্লাসে আমি কমপ্লিট করব। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি, তো দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, স্টেবল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।